আমরা যখন জিয়াউর রহমানের উপর এই ডকুমেন্টারি কাজটা করছিলাম তখন আমরা সত্যিকার অর্থে বিস্মিত হয়েছিলাম যে এই মানুষটা এত অল্প সময়ে এত কিছু জিনিস ভাবছে, এক্সিকিউশন করছে, এটা কিভাবে। তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, উনি তো গুগল করার সময় পায়নি যে ওকে চ্যাট জিপিটি টেল মি হাউ টু সলভ দিস। এই যুগে ওই যুগে এরকম কাজ করা এটা খুবই বিস্ময়কর। এবং আমি মনে করি আমাদের সামনে যেই রাজনৈতিক দলগুলো সরকার পরিচালনা করবে অথবা বিরোধী দলে থাকবে তাদের জন্য জিয়াউর রহমান ইজ এ গুড ম্যানুয়াল। আর পাশাপাশি আমি ওনার ন্যাশনালিজম নিয়ে একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই। আমরা যখন অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করতে আসলাম, অফকোর্স আমি জানি যে যেমন আমি আমার মন্ত্রণালয়ের কথা বলতে পারি, আমি এমন কোনো রোজই রিফর্মের কথা ভাবি না, বিকজ আমি জানি যে এই 1-1.5 বছরে আমি অনেক বড় কোনো পরিবর্তন আনতে পারবো না। তখন আমি ঠিক করেছি ওকে 1-1.5 বছরে আমি কি কি করতে পারবো সেই জায়গাগুলোকে আমি ঠিক করি। প্রথম জায়গাটা যেটা ঠিক করার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদ কেন এটা বিপদ, এটা শুধু টক্সিক না, এটা অনেক বিপদের দিক আছে। সেটা নিয়ে আমরা এবার 24শে জুলাইতে একটা বড় টক আয়োজন করছি, সেখানে ইন্টেলেকচুয়ালরা কথা বলবেন। আমি একটু জাস্ট সংক্ষেপে বলি, 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটা লিখেছিলেন। এখন বঙ্গভঙ্গের সঙ্গে আপনি খেয়াল করে দেখবেন যে কলকাতার এলিট যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু ভীষণ মর্মাহত হয়েছিলেন এবং বঙ্গভঙ্গ ঠেকানোর জন্য ওনারা যা যা করা করেছিলেন। কিন্তু 47-এ এসে ওই একই কলকাতার এলিট, আপনারা যদি জয়া চ্যাটার্জির বেঙ্গল ডিভাইডেড বইটা পড়েন তাহলে দেখতে পাবেন যে একই কলকাতার এলিট বাংলা ভাগ করতে বলছে। 1905-এ বলেছে বাংলা ভাগ করো না, 47-এ বলছে বাংলা ভাগ করো। এবার বাংলা ভাগ হয়ে যাওয়ার পরে আমরা যখন পূর্ব পাকিস্তানে চলে আসলাম তখন পাকিস্তানিদের অত্যাচার, শোষণ, এগুলো যেমন বাস্তবতা, পাশাপাশি আরেকটা বাস্তবতা ছিল পাকিস্তানিদের অত্যাচারের বিপরীতে আমরা যে আমাদের ন্যাশনাল স্পিরিট তৈরি করার চেষ্টা করলাম, সেখানে আমার মনে হয় আমরা একটা ঐতিহাসিক ভুল করলাম। ন্যাশনাল স্পিরিট তৈরি করার ক্ষেত্রে আমরা লালনের কাছে যাইনি, আমরা আবুল মনসুর আহমেদের কাছে যাইনি, আমরা এমন কিছু আইকনের কাছে গিয়েছিলাম যে আইকনরা আমাদের কতটুকু উপকার করেছে এটা ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে। এবং সেই বিচারটা করবার জন্য আমরা মনে করি এই আলোচনাগুলো হওয়া খুব জরুরি দরকার। যে আমরা 47-এ পাকিস্তান হলো, আমরা এসে বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম। আপনি খেয়াল করে দেখবেন বাঙালি জাতীয়তাবাদ যখন বলি আমরা তখন একই সঙ্গে এক্সক্লুড করে দিই আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীগুলোকে, যেটা জিয়াউর রহমান সাহেব ওই জাতিগোষ্ঠীগুলোকে ইনক্লুড করেছেন। কিন্তু আমি মনে করি উনি হয়তো এই কথাটা কোথাও আমি লিখিত দেখিনি, কিন্তু আমি মনে করি উনি পরিষ্কার বিপদটা দেখতে পেয়েছিলেন। উনি দেখতে পেয়েছিলেন যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে বাংলাদেশপন্থী হওয়া। আপনি কেউ পাকিস্তানপন্থী হবে, কেউ বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতপন্থী হবে। আপনি এটা দেখতে পাচ্ছেন যে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা হতে শুরু করে প্রায় 45,000 নেতৃবৃন্দ পালিয়ে একটা দেশে চলে গেছে। মানে ইউ ক্যান ক্লিয়ারলি সি যে কে আসলে কোন পন্থী। এখন এই যে বাঙালি জাতীয়তাবাদটা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে খোকার হাতে লজেন্সের মতো, আই থিঙ্ক দিস হ্যাজ এ প্রবলেম অ্যান্ড জিয়াউর রহমান কুড ক্লিয়ারলি আইডেন্টিফাই প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে দেখেন 5-এ একসাথে থাকতে চাইলেন, 47-এ থাকতে চাইলেন না, কিন্তু আমাদের হাতে ধরিয়ে দিলেন বাঙালি জাতীয়তাবাদ, আপনারা নিয়ে গেলেন সর্বভারতীয় জাতীয়তাবাদে। আপনি কলকাতায় গেলে কিন্তু বাঙালি জাতীয়তাবাদ খুঁজে পাবেন না, সেখানে আপনি দেখবেন সর্বভারতীয় জাতীয়তাবাদ। সো এই বাঙালি জাতীয়তাবাদ নামে যে লজেন্সটা, এটা আমাদেরকে একটা হেজিমনের মধ্যে রাখার কাজে ব্যবহার করা হয়েছে। And Ziaur Rahman could clearly understand it, and that's why he said and he spoke about বাংলাদেশি জাতীয়তাবাদ। এখন আমি এটা নিয়ে এত কথা কেন বললাম এই কারণে যে আমি যখন আমার হাতে যখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব আসলো, আমি চিন্তা করলাম ওকে ম্যাক্রো স্কেলে আমি কি কি কাজ করবার সুযোগ আছে আমাদের। প্রথম যে এই পরিবর্তনটা করার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন যে এবারের নববর্ষে এটা কোনো বাঙালির উৎসব আর হয়নি, এটা বাংলাদেশের সকল মানুষের উৎসব হয়েছে। কারণ এই নববর্ষটা চাকমা, মারমা, গারো, বাঙালি সবাই পালন করে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন আমাদের মিডিয়া, আমাদের ন্যারেটিভে সব জায়গায় বাঙালি বাঙালি বাঙালি, আর কেউ নাই। আমরা এসে এবার সবাইকে ইনক্লুড করার চেষ্টা করেছি এবং থ্যাঙ্কফুলি সবাই ইনক্লুডেড হয়েছে এবং বাংলাদেশ সবচেয়ে কালারফুল একটা ফেস্টিভ্যাল দেখেছে এবার। একই সঙ্গে আপনার একটা মজার জিনিস, আপনারা সবাই জানেন যে এটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু আসলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলো আপনি যদি শিল্পকলা একাডেমির দিকে তাকান, যেটা আমাদের জাতীয় প্রতিষ্ঠান,
54 বছরে ঈদ উপলক্ষে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হয়নি, দুর্গাপূজা উপলক্ষে হয়নি, বড়দিন উপলক্ষে হয়নি। এটার একটা কারণ আছে। এটার কারণটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ জিনিসটা নিজেই একটা ধর্ম, সে আর অন্য কোনো ধর্মকে এর মধ্যে ঢুকতে দিতে চায় না, অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম। সো আমরাও ইনক্লুসিভ বাংলাদেশ যখন বলার চেষ্টা করেছি তখন আমরা বলেছি ওকে উই হ্যাভ টু ডু ওয়ান থিং। একটা হচ্ছে সকল জাতিগোষ্ঠীকে এক জায়গায় আনতে হবে এবং একই সঙ্গে সকল ধর্মের মানুষ যেন মনে করে এই রাষ্ট্রে তার একটা স্টেক আছে। এবং সেই কারণে আমরা এ পর্যন্ত 2টা ধর্মীয় উৎসব পেয়েছি, একটা মুসলমানদের ঈদ আর একটা বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা। এই 2টাতেই 54 বছর ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্র নিজের টাকায় নিজের উদ্যোগে ঈদ এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে টেলিভিশন কমার্শিয়াল তৈরি করেছে। সামনে দুর্গাপূজা উপলক্ষে হবে, বড়দিন উপলক্ষে হবে। আমি এটা বললাম কেন? এটা বললাম এটা বোঝানোর জন্য আমি যে ম্যানুয়ালটা ফলো করেছি যে কালচারাল ইনক্লুশন আমরা আসলে কিভাবে করব, সো এই ম্যানুয়ালটা ফলো করার জন্য আমাকে বেশি দূর যাইতে হয়নি। জিয়াউর রহমান সাহেব ওনার অল্প দিনে যে শাসনকাল ছিল সেই সময় উনি এই জিনিসটা ফলো করেছেন। ডেফিনেটলি উনি ওনার আগের চিন্তকদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন, মাওলানা ভাসানী, আবুল মনসুর আহমদ এবং আরো অনেকেই। কিন্তু আমার জন্য ইজি ছিল বিকজ জিয়াউর রহমান ওয়াজ মানে আমাদের সময়ের খুব কাছাকাছি। আমাদের সময় বলতে আমার বয়স তখন 4 বছর ছিল, মানে আবুল মনসুর আহমদের তুলনায় কাছাকাছি এই অর্থে বলছি। আমি অনেক কথা বললাম, আমার বক্তব্য এখানে শেষ করতে চাই একই কথা বলে যে জিয়াউর রহমান is probably the best manual for whoever is coming to govern Bangladesh. Thank you so much.